বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম এর নিয়মিত অনলাইন আয়োজনে আজকের ক্লাসে উপস্থিত সম্মানিত চিকিৎসকবৃন্দ, সবাইকে সশ্রদ্ধ সালাম এবং উষ্ণ অভিবাদন। আসসালামু আলাইকুম। আজ অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোম চিকিৎসায় অভিজ্ঞতা এবং সফল কেস হিস্ট্রি নিয়ে আমাদের মাঝে আলোচনা করার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক জনাব ডাক্তার নীল কমল বর্মন স্যার, ডিরেক্টর হোমিও ক্লিনিক অ্যান্ড রিসার্চ সেন্টার, ভাইস প্রেসিডেন্ট ওয়ার্ল্ড ফেডারেশন অব হোমিওপ্যাথি। আমরা আমাদের ক্লাসে প্রবেশ করব, তার আগে আমি সবাইকে সবিনয় অনুরোধ করব ক্লাস চলাকালীন সময়ে ভিডিও ক্যামেরা এবং মিউট আর মিউটের অপশনটি খেয়াল রাখার জন্য আবারও সবাইকে বিনীত অনুরোধ করছি। এই পর্যায়ে আমি আজকের এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি আমাদের আজকের মুখ্য আলোচক জনাব ডাক্তার নীলকমল বর্মন স্যারকে। স্যার, আজকের ক্লাসে আপনাকে স্বাগতম। নমস্কার, ধন্যবাদ ম্যাম। ডক্টর রুমালা রুমি, সেই সঙ্গে অভিনন্দন জানাচ্ছি হামিমুদ্দিন স্যারকে, অতি অবশ্যই ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরাম, যাদের প্ল্যাটফর্মের আজকের এই আয়োজন। তো কথা হলো এটাই যে গত ক্লাসে আমরা অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোম নিয়ে যথাসম্ভব আলোচনা করেছিলাম, কিন্তু তারপরে মনে হয়েছিল যে সেটা ছিল একটা তত্ত্বকথা থেকে বেরিয়ে আমাদেরকে হোমিওপ্যাথদেরকে আসতে হবে, কারণ তত্ত্বকথা বইয়ে লেখা থাকে। আমাদেরকে আলোচনা করতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে সেটাই যেটা আমরা বাস্তবিকভাবে পাবো আমাদের রোগীর সামনে, এবং আমাদের উন্মেষ ঘটবে সেই সকল রোগীলিপিগুলোর মাধ্যমে, যেগুলো দিয়ে আমরা একের পর এক এই ধরনের রোগীকে সঠিক চিকিৎসা দিতে পারবো বলে আমার বিশ্বাস। গত ক্লাসে যতগুলো ঘটনা বলবো না, বলা ভালো যে কারণ দর্শন করা হয়েছিল, বলা হয়েছিল যে অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোম আমরা কাকে বলবো, কোন কোন ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা গুরুত্ব দেবো, সেটা আমরা সবিস্তারে আলোচনা করেছি গত ক্লাসে। তো সেই জন্য আর আজকের ক্লাসে সেইটা নিয়ে আমি সেভাবে আলোচনা করতে চাইছি না। একটা প্রশ্ন কিন্তু তাহলে তবু থেকেই যায়, সেটা হচ্ছে এই যে অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের যে কথাগুলো আসছে, কত বছরের পেশেন্টের মধ্যে এই জিনিসটা পাবো? অতি অবশ্যই সদ্যজাত শিশুর মধ্যে আমরা সেটা পাবো না, কারণ তার তখন মনের বিকাশ ঘটেনি। মোটামুটি একটা শিশু যখন 4-5 বছর থাকে তখন সে মা বাবাকে চিনতে শেখে, এবং তার কাছে মা বাবার ভালোবাসা এবং অভাব দুটোর ভিতরে যে একটা পার্থক্য রয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই। কিন্তু মনে করুন আমাদেরই পরিণত বয়সে আমরা যারা মা বাবাকে হারিয়েছি, অনেকেই হয়তো হারিয়েছি, অনেকে হারায়নি, তারা সৌভাগ্যবান, কিন্তু আমাদেরকে এই অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের পেশেন্ট হিসেবে আমাদেরকে গণ্য করা হবে? আমার মনে হয় না, কখনোই নয়। তার কারণ আমাদের মন এই সময় যথেষ্ট পরিণত, আমরা বাস্তব বুঝতে শিখেছি, এবং আমরা এটাও বুঝতে শিখেছি যে একটা বয়সের পর প্রত্যেকটা মানুষকেই তার পিতামাতাকে হারাতে হয়। এটা কিন্তু আমাদের ক্ষেত্রে খুব স্বাভাবিক জিনিস। সেই জন্যই আমি বলবো যে আমাদের ক্ষেত্রে, বয়স্ক মানুষের ক্ষেত্রে এই ধরনের সিনড্রোমটা কিন্তু কখনোই প্রযোজ্য হবে না, বা রুগী দেখতে গিয়ে আমরা যখন দেখবো যে আমার বাবা নেই বা মা নেই, তখন কিন্তু আমাদের এই ধরনের ক্যাটাগরিতে আমরা রুগীকে কখনোই ফেলবো না। তাহলে আমরা ফেলবো কখন? যখন একটা শিশু মন সম্পূর্ণ অপরিণত, বা বাবা মার প্রাচুর্য তার দরকার, তাদের স্নেহের দরকার, তাদের অবলম্বন দরকার, তাদের শাসন দরকার, তাদের ভালোবাসা দরকার, অথচ যখন সে সেইটা থেকে বঞ্চিত হচ্ছে, এই জায়গাটাই হচ্ছে এই অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের সব থেকে মুখ্য জায়গা। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যে জায়গাটাকে আমরা কনসিডার করব। কিন্তু ক্ষেত্র বিশেষে কখনো কখনো দেখেছি দু একজনের ক্ষেত্রে
তারা পরিণত, বয়স প্রায় 50-এর কাছাকাছি, এখনো কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছে না যে আমার মা মারা গেছে খুব ছোটবেলায়, কি আমার বাবাকে হারিয়েছি খুব ছোটবেলায়, মা আমাকে অনেক কষ্টে মানুষ করেছে। এখন লাখ টাকার প্রশ্ন হচ্ছে এটাই, যে আমরা এটাকে কতটা কনসিডার করব। যদি দেখা যায় যে তার মানসিক অবস্থাটা সত্যই এখনো পর্যন্ত সেই জায়গাতে নিবদ্ধ হয়ে রয়ে গেছে, সেখান থেকে পেশেন্ট বেরিয়ে আসতে পারছে না, তাহলে কিন্তু আমাদের বুঝে নিতে হবে, সরি, তো আমাদের তখন সেটা বুঝে নিতে হবে যে আমরা এই পেশেন্টের মধ্যে সেই জায়গাটাকে খুঁজে বেড়াবো, যদি তার ভিতরে আমরা অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোম আমরা পেতে পারি কিনা। গত ক্লাসে একটা ওষুধ নিয়ে আমরা প্রভূত আলোচনা করেছিলাম, সেটা ছিল ন্যাট্রামিউর। কারণ দেখুন, ন্যাট্রামিউরের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা কি না, যে আনওয়েল থিংস থেকে, মানে অস্বাভাবিক, বা এটাকে কি বলবো, যে অপ্রীতিকর অপ্রীতিকর চিন্তা ভাবনা থেকে সে নিজেকে কোনোভাবেই বের করে আনতে পারে না। ন্যাট্রামিউরের পেশেন্ট সেই যে বঞ্চিত হয়েছে, সেই জায়গা থেকে সে কখনো বেরিয়ে আসতে পারে না। সে কতটার বঞ্চনার শিকার, সে কতটা লোকে তাকে নেগলেক্টেড করেছে, কে তাকে পরিহাস করেছে, এই জায়গাগুলো থেকে সে বেরিয়ে আসতে পারে না বলেই যত জীবনের খারাপ ঘটনা তার আছে, শুধু পেরেন্টস অ্যাবসেন্ট কেন, তাছাড়া যদি বাবা মার কাছ থেকেও সে যদি কখনো নিপীড়িত হয়, বা তাকে শাসন বা শোষণ করে থাকে, বা অন্য কেউ তাকে শাসন করেছে কিন্তু বাবা মা তাকে সেটাকে ছেলেটাকে সাপোর্ট করেনি, এরকম বিভিন্ন জায়গা থাকে, সেই জায়গা থেকে সে কিন্তু কখনো বেরিয়ে আসতে পারে না। এই যে হতোদ্যম একটা জায়গা, বা বলতে পারা যায় তার অবচেতন মনে এমন একটা বিরোধিতার অবস্থান তার বাবা মা করে দিয়ে চলে গেছে, যে যখন সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, সেটা বাবা মা হতে পারে, তার শিক্ষক হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, কেউ না কেউ একজন। অতএব যখন আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ বয়স্ক কালেও অথবা ছোটবেলায় যখন সেই অপ্রীতিকর চিন্তা ভাবনার জায়গা থেকে, পৃথিবীর সমস্ত খারাপ ঘটনাই যেন তার সাথে ঘটেছে, এই চিন্তা ভাবনা থেকে যখন বেরিয়ে আসতে পারে না, তখন কিন্তু ন্যাট্রামিউরের আবশ্যকতার কথা আমরা বলেছি। তাহলে এই ন্যাট্রামিউর যদি প্রকৃত ন্যাট্রামিউর হয়, বা আরোগ্যের দ্বারা যদি ন্যাট্রামিউরের লক্ষণগুলোকে যদি আমরা সেখান থেকে সরিয়ে দিতে না পারি, তাহলে আমরা দেখব পরিণত বয়সে গিয়েও কিন্তু সেই পেশেন্টটার মধ্যে সেরকম একটা চিন্তা ভাবনা থেকে যাবে। তো সেটা কি হবে না, সেই ন্যাট্রামিউর প্রচন্ড জেদি, এবং তার ভিতরে থাকবে একটা অবসাদ এর ব্যাপার। কারণ সে বঞ্চনার যে শিকার, সেটাকে সে কিন্তু কোনোদিন ভুলতে পারে না, সে যেন দুঃখ নিয়ে বাঁচতে চায়, তার ভিতরে একটা দুঃখী মনোভাব সবসময় আমরা তার ভিতরে কিন্তু লক্ষ্য করব। এটা হচ্ছে মানসিক জায়গা। এবার দৈহিক জায়গার আমরা তো ন্যাট্রামিউরের কনস্টিটিউশন, ফিজিক্যাল মেকআপ বা ফিজিক্যাল কনস্টিটিউশন দেখেছি। আমরা যদি সেই জায়গাগুলো পাই, যেহেতু এটা সাইকোলজিক্যাল আলোচনাগুলো হচ্ছে, সেখানে আর আমি অযথা এই ফিজিক্যাল কনস্টিটিউশন নিয়ে, বা ওই আমার ন্যাট্রামিউরের পেশেন্ট পছন্দ মাছ ভাজা খেতে ভালোবাসে, কি লবণের প্রতি প্রচন্ড আসক্তি, কি সমুদ্রের ধারে গেলে তার সমস্ত কষ্টগুলো কখনো দেখা যায় ভালো হয়, কখনো দেখা যায় বেড়ে যায়, এইসব লক্ষণকে আমি কিন্তু তখন আর অতটা গুরুত্ব দেবো না, কারণ সেটা হচ্ছে ফিজিক্যাল বা অ্যাগ্রাভেশন অ্যামিলেশনের জায়গা। আমি গুরুত্ব দেবো, যেহেতু এটা ক্লাসটা হচ্ছে এই অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোমের, আমি গুরুত্ব দেবো যে রুগীটি সেই পরিস্থিতি থেকে কতটা স্বাভাবিক জায়গায় পৌঁছতে পেরেছে অথবা স্বাভাবিক জায়গায় পৌঁছতে পারেনি। আমার ন্যাট্রামিউর পেশেন্ট কখনো পারে না বলেই আমরা তাকে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সব থেকে ফার্স্ট গ্রেড সিমটম হিসেবে আমরা গণ্য করব। এবার দেখুন, মজার ব্যাপার হচ্ছে এটাই, একটু পরে ওটা বলছি, যে অরামের ক্ষেত্রে, অরাম সিফিলিটিক একটা মেডিসিন। অরাম অনেক কিছু ভুলে যায়, পড়াশোনা ভুলে যায়, বাস্তব জীবনের অভিজ্ঞতার কথা ভুলে যায়, অঙ্কশাস্ত্রে সে অপারগ হয়। তাহলে ওই হিস্ট্রির সাথে আমার পেশেন্টের যদি এই অরামের লক্ষণ, মানসিক লক্ষণ, অবসাদ, ভুলে যাওয়া, হতাশাগ্রস্ত, তার সাথে অরামের একটা প্রচন্ড মারাত্মক জিনিস আছে, সে কিন্তু পড়াশোনা প্রচন্ড ভালো হতে পারে, সে ম্যাথমেটিক্সে খারাপ হতে পারে, স্যার
অঙ্কশাস্ত্র তার সে সেভাবে পেরে ওঠে না, কিন্তু এইটুকু আমাকে বুঝতে হবে যে অরামের পড়াশোনাটা এই জন্য ভালো যে সে প্রচন্ড জেদি এবং একটা কাজ করবে বলে কিন্তু সে দৃঢ় প্রতিজ্ঞ হয়। আসলে সিফিলিটিক পেশেন্টের সব থেকে বড় চরিত্রের জায়গা হচ্ছে তার ভিতরে একটা একগুঁয়েমিপনা, এবং সেই একগুঁয়েমিপনাটা কখনো ভালোর দিকে হতে পারে, কখনো খারাপের দিকে হতে পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার। কিন্তু সেই যেহেতু একটা ভালো রেজাল্ট করবার চেষ্টা করে, সে কিন্তু প্রচন্ড পরিশ্রমী হয়। আসলে অরাম প্রচন্ড পরিশ্রমী, পরিশ্রম দিয়ে সে তার নিজের জায়গাটাকে ফুলফিল করার চেষ্টা করে। তাহলে দেখুন, অ্যাবসেন্ট প্রেজেন্ট সিনড্রোমের মধ্যেও যদি আমরা একটা ছেলেকে দেখতে পাই যে সে মেধা সম্পন্ন, সে তার বুদ্ধি, চিন্তা ভাবনা, একাগ্রতা দিয়ে একটা লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করছে, আমরা কিন্তু কখনোই প্রিজুডিস হয়ে ওই ন্যাট্রামিরের কথা ভাববো না, ওই জেদির কথা ভাববো না। কারণ জেদি জিনিসটা তো আমরা অরাম মেটালিকামের মধ্যেও পাচ্ছি। কারণ আমাদের এই রকম জায়গায় কিছু ডিস্টিংগুইশ করতে হয়। কোন ডিস্টিংগুইশ? না, সাইকোলজিক্যাল জায়গাগুলো, যে আমার পেশেন্ট কোন জায়গার কোন জিনিসটার প্রতি সব থেকে বেশি আসক্ত হয়ে কোথায় নিজেকে কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারলো, এই জায়গাটা আমাকে দেখতে হবে। নিয়ে যেতে পারলো মানে সে যদি ভগ্ন হৃদয়ের হয়, কিছুদিন পরে সে কিন্তু আরো বেশি ডিটোরিয়েট হয়ে আরো বেশি সিফিলিটিকের জায়গায় গিয়ে নিজেকে ধ্বংস করে আমারকে দেওয়া পড়াশোনা হবে না বলে থেমে পড়লো। কিন্তু অরাম সিফিলিটিক হওয়া সত্ত্বেও সে জানে তাকে সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে, সেই জন্য সে কিন্তু প্রচন্ড জেদের বশবর্তী হয়ে সে কিন্তু ভালো রেজাল্ট করতে করতে আস্তে 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 কিন্তু এগিয়ে চলতে থাকে। এই হচ্ছে ন্যাট্রামিউরের সাথে একটা অরামের জায়গার একটা পার্থক্য। এবার দেখুন, এর আগের দিনে ক্লাসে বলেছিলাম, আলোচনা করেছিলাম যে ন্যাট্রামিউর, সিপিয়া এবং ইগনেসিয়া কি সুন্দর একে অন্যের পরিপূরক, একে অন্যের সাথে সহাবস্থান করে এবং সমস্ত লক্ষণগুলো একে অন্যের কমপ্লিমেন্টারি হয়ে দাঁড়ায়। যাকে সিপিয়া দিতে হয় তাকে একটা সময় ন্যাট্রামিউর দেওয়া হয়েছে, যাকে একটা সময় ন্যাট্রামিউর দিতে হবে তাকে হয়তো প্রথম অবস্থাতে ইগনেসিয়া দেওয়া হয়েছে, যাকে আজকে ইগনেসিয়া দেবো বলে দৃঢ় প্রতিজ্ঞ, তার ভিতরে এমন একটা উদাসীনতা লক্ষ্য করছে, আমাকে তো ভাবতে হচ্ছে অনেক সময় যে এটা কি সিপিআর কেস না এই ইগনেসিয়ার কেস। আসলে সিপিআর অবসাদ যতটা আছে, সিপিআর যতটা ইনডিফারেন্ট অন্যের প্রতি, তার ফ্যামিলির প্রতি, এখানে তো মা বাবা নেই, মা অথবা বাবা নেই, অতএব এইরকম জায়গাটাতে আমাকে ভাবতে ভাবতে একটা জিনিস ভাবতে হচ্ছে, এটাই যে পেশেন্টের সাইকোলজিটা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে। কিছুটা হতাশা, কিছুটা আনন্দ, যেটা আমরা অনেক সময় বলি, বিভিন্ন বইয়ে বাংলা ভাষাতে লেখা আছে যে ক্ষণে তুষ্ট, ক্ষণে দুষ্ট, তুষ্ট দুষ্ট ক্ষণে ক্ষণে। আসলে এই মাত্র থেকে ভালো দেখলাম, একটু পরে তাকে দেখছে একটা হতাশায় ডুবে গেছে। এই মাত্র একটা জিনিস নিয়ে সে ব্যস্ত ছিল, একটু পরে অন্যটাকে সে ছেড়ে দিয়ে একটা অন্য কাজে বেরিয়ে গেল। এই যে চাঞ্চল্য ব্যাপার বা চঞ্চলতা, একটা জায়গায় স্থিরভাবে নিবদ্ধ না থাকার যেটা ব্যাপার, এটা কিন্তু আমরা অনেক সময় লক্ষ্য করি এই ইগনেসিয়ার মধ্যে। তাহলে ইগনেসিয়া এতটা বায়োবিক বা ইগনেসিয়া এতটা ভিত্তিহীন জায়গায় তার মনটাকে রেখে দেয় যে কংক্রিটনেস বলতে যে জিনিসটা বোঝায় তার ভিতরে কিন্তু সেটা আমরা পাই না, অথচ আমরা সেই জিনিসটা কিন্তু পাচ্ছি এই ন্যাট্রামির মধ্যে এবং সিপিআর মধ্যে। তাহলে এই যে জায়গাটা এবার আপনাকে বুঝতে হবে যে যেই সময় আপনি পেশেন্টের চিকিৎসা করছেন তখন তার মনের অবস্থাটা কিরকম, ঠিক সেই মুহূর্ত নয়, আপনার কাছে চেম্বার এসেছে সেই মুহূর্ত নয়, দীর্ঘ কিছুদিন ধরে তার মনের অবস্থাটা যে জায়গায় দাঁড়িয়ে আছে বা যারা তাকে নিয়ে এসেছে তাদের কাছ থেকে জেনে আপনাকে বুঝতে হবে যে এই মুহূর্তে আপনার পেশেন্ট কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জানি ন্যাট্রামির ইগনেসিয়া দেওয়ার পর আপনাকে একদিন ন্যাট্রামির দিতে হতেও পারে, ন্যাট্রামির পর আপনাকে সিপিয়া দিতে হতেও পারে, এপিএসও ফিরে যেতে পারেন যদি তার অন্যান্য যে লক্ষণগুলো আস্তে আস্তে অবদমিত হতে হতে বা সেরে উঠতে উঠতে যে লক্ষণগুলো প্রকট হয়ে থেকে যাবে, সেই জায়গাটার জন্য কিন্তু আপনাকে তার কমপ্লিমেন্টারি দিতে হবেই হবে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এটাই যে কখন আপনি মায়োজেমেটিক মেডিসিনের খোঁজ করবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যে আমি কখন এই ধরনের রোগীদের দেখতে দেখতে একটা মায়োজেমেটিক মেডিসিনের প্রেসক্রিপশন করব। গত ক্লাস আমার ছেলে শুনেছিল, তো তারপর আমাকে একটা প্রশ্ন করেছিল যে বাবা, তাহলে এই যে অ্যাডাপ্ট চাইল্ড যেগুলো তাদের মায়াজম কি? খুব সুন্দর প্রশ্ন, ভালো লেগেছিল তার কৌতূহল দেখে। তো তাকে দুটো প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে শুধু এক কথায় ওই অ্যাডাপ্টেড চাইল্ডের কখনো মায়াজম খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যায় না।
কারণ তাকে ওইটুকু প্রথমে জানতে হবে, সে এখনো শিক্ষানবিশ। তাকে যদি একটা মাঝমের কথা বলে দিই, তার মনের ভিতরে এমন একটা বদ্ধপরিকর ধারণা এসে যাবে যে বাবা তো বলেছে এইটা এই না। কিছু জিনিস মানে বোঝার আগে, উপলব্ধি করার আগে তার প্ল্যাটফর্মটা তাকে কিন্তু আগে জানতে হবে। সেই জন্য আজকে যারা এই ক্লাসে যারা নবীন নবাগত, তাদেরকে একটা কথাই বলছি যে অ্যাডাপ্টেড চাইল্ড মানে কিন্তু সে যে একটা বিশেষ কিছু ভেবে ফেলবো, কখনো ভাববেন না। সেটা কিন্তু একটা বিশাল ভুল জায়গায় আপনাকে পৌঁছে যাবে এবং কোনোদিন ওই ভুল শিক্ষা থেকে আপনি আর বেরিয়ে আসতে পারবেন না। তো আমার বিশ্বাস যে আজকে যারা এই ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামে যারা আজকে উপস্থিত আছেন শিক্ষানবিশরা, তাদেরকে হয়তো বললে তারা জায়গাটা বুঝতে পারবেন। এই অ্যাডাপ্টেড চাইল্ড যখন আমরা দেখি, আমি অন্তত যখন দেখি, হয়তো আমি ঠিক হয়তো আমি ভুল, তবু আমি বলবো প্রথমে আমি সিফিলিটিক ক্যারেক্টারটার উপর সব থেকে বেশি জোর দিই, সিফিলিটিক মাহাজমের উপরে। কারণ বাবা মার ওই ধরনের ব্যভিচার ছাড়া একটা ছেলেকে তারা পরিত্যাগ করতে পারতো না এই যুক্তিতে। তারপর একটা ভাবি সাইকোটিকের ব্যাপার। আগের দিনে বলেছিলাম একটা অবৈধ সম্পর্ক, আগের দিন একটা বলেছিলাম একটা কি বলবো অসামাজিক একটা সম্পর্ক। সেখান থেকে যখন একটা গর্ভধারণ হলো, তাকে যখন পাওয়া গেল না, মানে সংসারে রাখার উপযুক্ত হলো না, তখন আমরা তাকে পরিত্যাগ করে আসছি। তাহলে এই যে জায়গাটা, এটা কিন্তু একটা টিউবারকুলার ডায়াথেসিসের একটা জায়গা। যে কেউ একজন, আইদার বাবা অথবা তার মা অথবা দুজনের একসাথে এইরকম জায়গায় একটা বিরাজ মান থাকে বলে আমরা তখন সেটাকে একটা টিউবারকুলার ডায়াথেসিসের জায়গার সাথে সাথে আমরা কিন্তু সাইকোটিক মায়াজমের, অর্থাৎ মেডুলিনামের যা কিছু লক্ষণ বা থুজার যা কিছু লক্ষণ, সেই লক্ষণের চিন্তা ভাবনাতে কিন্তু আমরা খুঁজে পেতে পারি তার মায়াজমের জায়গাটা কি। তাহলে দেখুন, সিফিলিটিক ক্যারেক্টার তার বাবা মার মধ্যে ছিল, আছে, সন্তানের মধ্যে কিন্তু একটা সময় সেই জায়গাটা পৌঁছবে। আমাকে দেখে নিতে হবে তার স্টেটটা কিভাবে বহমান থাকছে। যদি সাইকোটিক হয় তাহলে তারটা কিরকম আছে, আর যদি টিউবারকুলার হয় তার স্টেটটা কিরকম আছে আমাকে বুঝতে হবে। আলটিমেট আমি বলতে চাইছি এটাই, যে খুব চিন্তা ভাবনা করলে এই তিনটে পরিস্থিতি, সাইকোটিক, সিফিলিটিক এবং টিউবারকুলার, এদের মা বাবারাই কিন্তু সন্তানকে পরবর্তী ক্ষেত্রে এইভাবে পরিত্যাগ করতে পারে। আগের দিনে ম্যাকগার্বের কথা বলা হয়েছিল। ম্যাকগার্ব দেখবেন অ্যান্টিসিফিলিটিক এবং অ্যান্টি টিউবারকুলার মেডিসিন যুক্তি দেখিয়েছিলাম, সেটাই আমি তো আগের দিনের ক্লাসে ডক্টর কেন্টের ম্যাকগার্বের একটা বিশেষ জায়গা আমি তুলে ধরেছিলাম, এটা বোঝা গেল। এবার দেখুন, এটা তো গেল মা বাবার ব্যাপার। সন্তান যে অ্যাডাপ্টেড বা যাকে পরিত্যাগ করা হয়েছে, সে কোন মাঝমের আন্ডারে পড়বে? লাখ টাকার প্রশ্ন, লাখ টাকার প্রশ্ন। তবে বেশিরভাগ সময় আমি দেখেছি দুটো জিনিস বিচার করে, যে তাদেরকে কিন্তু বেশিরভাগ সময় সিফিলিটিক মাঝমের আন্ডারে আনা উচিত। কারণ অরিজিন যেখান থেকে হয়েছে সেটা তো আর সুস্থ সুন্দরভাবে হয়নি। তাহলে যার অরিজিন সুস্থ সুন্দর নয়, সে কিন্তু বাস্তবের জায়গায় খুব ভালোভাবে একটা ফুল ফোটাতে পারে না। যদিও গোবরে পদ্ম ফুল হয় বলে আমাদের একটা কথা আছে, যদি ওই ছেলেটা উপযুক্ত পরিবেশ, উপযুক্ত কি বলবো অভিভাবক বা সেই পরিশ্রমের জায়গাটা কখনো খুঁজে পায়, তাহলে দেখবেন তার ভিতরে কিন্তু শিল্প সত্তা থেকে শুরু করে সবকিছু খুঁজে পাওয়া যায়। আসলে একটা জায়গা আমি একটা বইয়ে মায়াজমের ভালো এবং খারাপ নিয়ে আলোচনা করতে গিয়ে একটা জায়গা বলেছিলাম যে এই যে শরীর, তারও যেরকম একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, সাইকোটিকের একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে, ঠিক তেমনি সিফিলিটিক মায়াজমের কিন্তু একটা ভালো দিক আছে খারাপ দিক আছে। খুব সংক্ষেপে বলতে গিয়ে আমি যদি বলতে পারি বা বলতে চাই, মনে করেন এই যে আমাদের আজকে সেনাবাহিনীর লোকেরা, তারা যদি কেউ সিফিলিটিক ক্যারেক্টারের হয়, তাদের ভিতরে একটা বিশাল বড় গুণ আছে যে তাদের দেশপ্রেম যতটা আছে, তারা কিন্তু তার যে অধিকর্তা, অর্থাৎ যাদের শাসনে তারা আছেন, তারা যা বলবে তারা সেটাকে শুনবে, কোনো প্রকার প্রশ্ন করবে না। এই যে ওবিডিয়েন্টনেস, মানে আমার গুরু, আমার অভিভাবক বা আমার কি বলবো এটাকে কি বলা হয়, দলনেতা নেত্রী যেটা বলেছে আমি সেটাকে, বা দেশের রাষ্ট্রপ্রধান আমাকে যেটা বলেছে আমি সেটা অক্ষরে অক্ষরে পালন করব, সেটা ভালো হোক অথবা খারাপ হোক। তাহলে এই যে চিন্তা ভাবনাটা, একাগ্রতা, একটা জিনিস পড়ার প্রতি নিজেকে জীবন দিয়ে দেওয়া, এটা কিন্তু সিফিলিটিক মায়াজমের ভালো দিকটা ছাড়া কিন্তু কখনোই হতো না।
তাহলে আমাদের একটা জিনিস ভাবতে হবে, সিফিলিটিক মানে খারাপ নয়, সিফিলিটিক মানে প্রভূত ভালো, সাইকোটিক মানে কিন্তু খারাপ নয়, তার ভিতরে আছে প্রভূত ভালো। আর শরিক মানে কিন্তু পুরোটাই ভালো নয়, তার ভিতরে কিন্তু কিছুটা রয়েছে খারাপ। আসলে খারাপ চিন্তাটা থাকে কিন্তু আস্তে আস্তে সাইকোটিকে কিন্তু সে পর্যবসিত হয়। তাহলে আপনি যে পেশেন্টের এই এই যে আজকে যেটা আলোচনার বিষয় অর্থাৎ অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোম, আপনাকে বুঝে নিতে হবে আপনার পেশেন্ট এই মুহূর্তে কোন স্টেট এন্ড কোন স্টেজের মধ্যে বিরাজমান, কোন স্টেট এবং কোন স্টেজের বিরাজমান। আপনাকে কিন্তু সেখানে সে কাউন্সিলিং এর মাধ্যমে একটু একটু করে কিন্তু এগিয়ে যেতে হবে, এটি আমার সব থেকে বড় বিশ্বাস। ছেলেটা বড় হলো কিছুটা, সে জানতে পারলো যে তার বাবা নেই, সরি এখানে একটু ভুল ব্যাখ্যা হয়ে যাচ্ছে, জানতে পারলো তো না, হ্যাঁ সে জানলো যে তার বাবা নেই বা মা আছে, মা তাকে প্রতিপালিত করছে সেইভাবে। এইরকম জায়গায় সে যদি দেখুন বাবার অ্যাক্সিডেন্টে মারা গেছে বা কোনো একটা রোগগ্রস্ত অবস্থা মারা গেছে, সেইটা যদি হয় তার একরকম নেচার হবে, সে মেনে নেবে যে প্রকৃতির জন্য প্রকৃতির এতে অসুস্থ অবস্থায় আমার মা অথবা বাবা মারা গেছে। কিন্তু সে যদি দেখে বাবা আর কারোর সাথে বেরিয়ে গিয়ে মানে অন্য এক কোনো মহিলার সাথে বেরিয়ে গিয়ে মাকে বঞ্চিত করেছে, সেই বাচ্চাটা যখন একটু একটু করে বড় হয়ে উঠবে তার ভিতরে কিন্তু একটা প্রতিশোধ স্পৃহা, পুরুষ মানুষকে ক্ষমা করতে না পারার চেতনা, অথবা তার ভিতরে একটা হিংসের ভাব, অথবা অন্যকে বঞ্চিত করার জন্য একটা প্রলুব্ধের একটা জায়গা, এই জায়গাগুলো কিন্তু সে আস্তে আস্তে কিন্তু অ্যাকওয়ার্ড করতে থাকে। কারণ সে বঞ্চনার শিকার হয়েছে, উল্টে নিজে যতটা বঞ্চিত হয়েছে তার সাথে তার মাকে দেখেছে মা অনেক বেশি বঞ্চিত হয়েছে। তাহলে এই বঞ্চনার বাতাবরণ বা এই পরিস্থিতি দেখতে দেখতে তার মনের ভিতরে কিন্তু একটা প্রতিশোধ স্পৃহার মতো কিন্তু একটা কাজ করে। যখন সে অদ্ভুত ভাবে রেগে যাচ্ছে, তখন তার ভিতরে আমরা কি পাবো? আমরা যেরকম স্ট্যাফের সিমটম পাবো, আমরা যেরকম ল্যাকেসিসের সিমটম পাবো। এবার দেখতে হবে শুধু রেগে যাচ্ছে বলেই স্ট্যাফ বা ল্যাকেসিস না, আগের ক্লাসে বলেছিলাম, আমি নাক্সের কথা বলেছিলাম, আমার খুব মনে আছে। তাহলে পুরো লক্ষণটা কিন্তু ডিপেন্ড করবে এই রুগী আপনাকে এই মুহূর্তে কি ধরনের লক্ষণগুলো দিচ্ছে বা রুগীর অভিভাবকরা আপনার কাছে এসে কি ধরনের লক্ষণের কথা বলছে। কিন্তু আপনাকে জেনে রেখে দিতে হবে আপনি এই মুহূর্তে যে লক্ষণগুলো পেয়েছেন তার ভিতরেও বা তার অন্তরালেও কিন্তু আরো কিছু লক্ষণ রয়ে গেছে যেটা এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি বা সেই বাচ্চাটা এখনো ভাবে সেটাকে জানাতে পারেনি। আপনাকে কিন্তু কেসটেকির ফর্মে লিখে রেখে দিতে হবে পরবর্তী ক্ষেত্রে আপনি কোন কোন মেডিসিন গুলো পেলেও পেতে পারেন। কারণ চিকিৎসা করতে করতে আমাদের অনেক সময় কিন্তু মুড বদলে যায়। মানে আমি এটা বলতেই যাচ্ছি যে প্ল্যান অফ ট্রিটমেন্ট কিন্তু অনেক সময় বদলে যায়। যখন যেভাবে প্ল্যান অফ ট্রিটমেন্ট আমি চিন্তা ভাবনা করে থাকি হয়তো দেখা যাবে সেটা ভুল পরবর্তী ক্ষেত্রে, কিন্তু আজকেরটাও যে একদম ভুল সেটা তো বলা যায় না। সেই জন্য আমি করি কি, যে কি ধরনের চিকিৎসা করতে পারবো বা চাইছি, তার সাথে সাথে কি কি ধরনের মেডিসিন গুলো আসতে পারে সেটা আমি যেরকম দেখবো, তার সাথে আর কি প্রশ্ন করতে পারি সেটা কিন্তু আমি আমার কেস টেকিং ফর্মে সুন্দরভাবে লিখে রেখে দিই। কারণ পরবর্তী ক্ষেত্রে আমি ভুলে যেতে পারি যে এই প্রশ্নগুলো তোমার জানার দরকার ছিল। সেই জন্য আমি করি কি, আমার কেস টেকিং ফর্মের দুধারে প্রচন্ড পরিমাণে জায়গা রাখা থাকে যে আমি কি প্রশ্ন করব, কি প্রশ্ন করব না, বা কি ধারা কি প্রশ্ন করব না। কেন? কারণ আমি এমন কোনো প্রশ্ন করব না যাতে তার বাবা মা বা সন্তানটা কোনো একটা জায়গায় অপমানিত হয়। আমার চিকিৎসক হিসেবে তার জানার অধিকার আছে, কিন্তু চিকিৎসক হিসেবে আমার এই নৈতিকতাও আছে যে আমার কোনো প্রশ্নে যাতে আমার পেশেন্ট পার্টি মানসিকভাবে যাতে কোনো প্রকার বিব্রত না হয় বা সে যেন আঘাত না পায়। তাহলে এবার দেখুন, একটু আগে যেটা হিংসার কথা বললাম, হিংসার সাথে সাথে দেখবেন আরেকটা জিনিস লেগে যায়, তার ভিতরে তো হিংসা নেই, সে কিন্তু প্রচন্ড পরিমাণে লোভী। কিরকম লোভী? খাওয়া দাওয়ার প্রতি লোভী হতে পারে, অর্থের প্রতি লোভী হতে পারে, বা আত্মসাৎ করা, মানে লোকের জিনিস আমি নিয়ে নেবো, সেটা তো একটা লোভেরই একটা তো পরিচয় লক্ষণ। সেখানে কিন্তু আমি যদি দেখি সত্যি তার ভিতরে একটা লোভটাই বড় জিনিস হয়ে দাঁড়িয়ে আছে। বাবা বঞ্চিত করছে মাকে, আমি পৃথিবীকে দেখে নেবো, আমি সবার সবকিছু গ্রাস করে নেবো, এরকম চিন্তা ভাবনা একমাত্র পালসিটিলার ভিতরে আপনি লক্ষ্য করবেন। পালসিটিলার ভিতরে লক্ষ্য করবেন, সে সর্বগ্রাসী, সে সব কিছু নিয়ে নেওয়ার মতো, কেড়ে নেওয়ার মতো জায়গা, অথচ টিয়ারফুল। দরকার সে কেঁদে হলেও সে
বঞ্চিত জায়গাগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করবে, এইরকম জিনিস কিন্তু তার ভিতরে লক্ষ্য করা যাবে। আসলে কি জানেন, মজাটা হচ্ছে এটাই, হোমিওপ্যাথি কেস টেকিং বা একটা রুগী দেখতে গেলে যে কত হাজার হাজার প্রশ্ন আসে, একটা রুগীর সাথে একটা রুগীর কোনো মিল নেই, যেরকম হয় সেরকম একটা কেস টেকিং এর সাথে আর একটা কেস টেকিং এরও কোনো মিল থাকে না। একটা রোগীর যে রোগ নিয়ে এসেছে, যেরকম তার উপরে নির্ভর করে আমাকে আস্তে 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 এগিয়ে যেতে হয় প্রশ্নটাকে একটা বান দিয়ে, মানে প্রশ্নের পর প্রশ্ন। ঠিক তেমনি এই ধরনের কেসে কিন্তু খুব সংযত ভাবে আপনাকে প্রশ্ন করতে হবে, কারণ আপনি মানসিক জায়গাটাকে নিয়ে এমন একটা খেলা করছেন যাতে তার মনের ভিতরে এমন কিছু আপনি উস্কে না দেন যে সে তার প্রতিশোধ স্পৃহাটা বেড়ে গেল। আপনি এমন কিছু প্রশ্ন করে ফেলবেন না যে মায়ের প্রতি যে শ্রদ্ধাটুকু ছিল সেটা তার নষ্ট হয়ে গেল। আপনি এমন কিছু প্রশ্ন করে ফেলবেন না যে রুগী রেগে আপনাকে আর দ্বিতীয়বার এলো না। কারণ এই অভিজ্ঞতা আমি পেয়েছি, একটা পেশেন্টকে, ছেলে 11-12 বছরের, আমি ভেবেছিলাম বোধহয় একে একটু আমি বেশ একটু ধমক দিয়ে কায়দা করে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবো, কিন্তু এত ঠকে গিয়েছিলাম সেদিন। মানে আমি ধমক দেখিয়েছিলাম, জিনিসটা ছিল আর্টিফিশিয়ালি, কিন্তু পেশেন্টটা আমার উপরে এত বীতশ্রদ্ধ হয়েছিল, সে ওষুধ না নিয়ে টং 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 করে আমার চেম্বার থেকে বেরিয়ে গিয়েছিল। এসেছিল তোর বাবা, মাকে কোনোদিন আনে না, ওই যে বললাম একটা জটিল জায়গা রয়ে গেছে। মজার ব্যাপার হচ্ছে এটাই, সেদিন পেশেন্টটাকে ওষুধ কি দিয়েছিলাম মনে নেই, কিন্তু প্রতি মাসে ছেলেটা আসে না, বাবা কিন্তু এসে তার জন্য কিন্তু ওষুধ নিয়ে যায়। এটাকে আমরা বলি প্রক্সি ভিজিট, মানে পেশেন্ট আসেনি কিন্তু তার হয়ে কি ওষুধ নিয়ে যাচ্ছে। আসলে ওর ওই ক্যারেক্টারটা দেখে এমন একটা মেডিসিন তাকে দেয়া হয়েছিল যে সে আস্তে আস্তে তার মানসিক জায়গাগুলোর অনেকখানি তার বিকশিত জায়গা সে পৌঁছে গেছে, বা আস্তে আস্তে রোগীটা কিন্তু ভালোর দিকে গেছে। হ্যাঁ, আমি কখনো চাইবো না একটা পেশেন্ট কেমন ভাবে কথা বলবো সে রেগে আমার চেম্বার থেকে বেরিয়ে যাক, কিন্তু হিতে বর হয়েছে কি সাপে বর হয়েছে এটাই, তারপরে কিন্তু ওষুধটা নির্বাচন করার জন্য কিন্তু সে আস্তে আস্তে সেরে উঠছে। সেই জন্য আমি আমাদের জুনিয়রদেরকে বলবো, আপনারা কখনো এমন কোনো প্রশ্ন করবেন না যেটাতে সে অপমানিত বোধ করে বা সে আপনার উপরে বীতশ্রদ্ধা ভাব দেখাতে পারে। স্টাফের কথা বলছিলাম, স্টাফের ভিতরে দুটো জিনিস দেখবেন। স্টাফ আরেকটু বড় হলে, আরেকটু যখন সে বড় হলো, যখন তার শরীরে যৌবন, চেতনাবোধ, সেক্স বা অন্যান্য জিনিসগুলো যখন এসে পৌঁছচ্ছে, মানে 15 থেকে 28 বছরের মধ্যে, যখন সে অপমানটাকে, মানে এই এটাকে দেখুন, এই যে একটা শব্দ বললাম অপমান, আসলে আমি স্ট্যাপটা বলবো বলে অপমানের কথাটা বলেছি, কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে যে পেশেন্টের ওই সময়ের মধ্যে অপমান বোধটা কতটা, কি হতে তাকে যাচ্ছে, ওই ওর বাবা নেই রে, ওই ওর বাবার ঠিক নেই রে, এই ওর জন্মের ঠিক নেই রে। অনেক সময় কিন্তু আমরা সামাজিক ব্যক্তি হয়ে যেটা বলা কখনোই উচিত না, আমরা কিন্তু বলে ফেলি। এরকম জায়গায় যদি সে বাবার, কি বলবো, পরিচিতি নিয়ে যদি কোনো প্রকার ঘটনা ঘটে যায়, আমিও দেখেছি, দত্তক নিয়েছে, কতদিন আর সে রাখবে গোপন, সে তো জেনে যায় একটা সময়। তো সেই অবস্থাতে কিন্তু সে একটা প্রচন্ড বিক্ষোভের মধ্যে কিন্তু নিজের জীবনটাকে কাটাতে চায়, পারে বা কাটিয়ে ফেলে। সেইখানে তার সাথে যদি তার কামুকতার যদি লাসিভিয়াসনেস আমরা যেটাকে বলি ইংরেজিতে, আমরা যদি লক্ষ্য করি, অন্য সেক্সের প্রতি একটা কি বলবো টর্চারিং করার ইচ্ছা, মান্যতা না দেওয়ার ইচ্ছা, সেক্সকে একটা এনজয়ের জায়গায় নিয়ে যাওয়ার ইচ্ছা, অপমান করার ইচ্ছা, তার সাথে যদি তার এই অভিব্যক্তিগুলো থাকে, মানে কাম এবং ক্রোধ যেটাকে আমরা বলছি, প্রত্যেকটা বই বলে আছে। আসলে শব্দগুলো আমরা জানি, কিন্তু আমার রোগীর মধ্যে সেটা কতখানি আলংকারিক অর্থে বিরাজমান থাকছে, অথবা আমার পেশেন্টের মধ্যে সেই লক্ষণগুলো কিভাবে তার অর্নামেন্ট হিসেবে দাঁড়িয়েছে, সেইটা আপনি যতক্ষণ না পর্যন্ত একজন চিকিৎসক হিসেবে দাঁড়াতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন, আগের দিন আমি উপলব্ধি কথাটা বারবার বলেছিলাম, ততদিন কিন্তু আপনি এই জায়গাটাতে কখনো পৌঁছতে পারবেন না। আর একটা জিনিস আমরা হেসে বলি যে আমার জীবনের প্রথম 10 বছরের চিকিৎসা যা শিখেছি, দ্বিতীয় 10 বছর অন্যরকম, তৃতীয় 10 বছর অন্যরকম, আজকে আমি চতুর্থ 10 বছরের জায়গায় দাঁড়িয়ে আছি। তো আমার চিন্তা ভাবনাটা হোমিওপ্যাথির মধ্যে বিরাজমান ঠিকই, কেস টেকিং এর মধ্যেই আছি, তবুও বলবো যেন একটু অন্যরকম, অন্যভাবে ভাবতে শেখা, যে ভাবতে শেখাটা আমাদের স্যারেরা হয়তো দিয়েছেন বা
স্যারদের সাথে আজকে তো আমরা বিচ্যুত হয়ে গেছি, সেই সমস্ত স্যারেরা হয়তো আছেন হয়তো নেই জানি না, কিন্তু এই জায়গাগুলোকে আরো আমরা কিভাবে জানতে পারি, হয়তো ভালো হতো যদি আমি আমার বাবাকে এই সময় আমি পেতাম, বুঝতে পারতাম যে বাবা এই এই ধরনের কেস টেকিং আমরা কিভাবে করব। আসলে সেই অভাব একটা থেকেই যাবে চিরদিন আপনার এই চেম্বারের মধ্যে, যে আপনি কেস টেকিংটা কিভাবে করবেন। কেস টেকিং এর কিন্তু শেখার কোনো শেষ নেই, আমার কিন্তু কিছু বলারও জায়গা নেই, এটা আপনাকে নিজেকে জানতে হবে, বুঝতে হবে। এবার দেখুন, যেরকম হিংসার কথা বললাম, আমি ক্রোধের কথা বললাম, আরেকটা জায়গা আছে নিষ্ঠুরতা। দেখবেন এই ধরনের পেশেন্টরা একটা সময় গিয়ে প্রচন্ড নিষ্ঠুর হয়ে যায়। আমি আমার ওই মন্নি হোমিওপ্যাথি বইয়ে এই ধরনের কিছুটা বলার চেষ্টা করেছি যে ওরা নিষ্ঠুর কিরকম হয়, কিভাবে পিছন থেকে চিমড়ি কাটে। ক্রুয়েলিজম বলতে আমরা যে জিনিসটাকে বুঝি, মানে ক্রুয়েল, মানে সামনে আপনার কাছে খুব ভালো, পিছন থেকে যে প্রচন্ড পরিমাণে বিশ্বাসঘাতক। একটা ফড়িংকে ছেড়ে দিয়ে, যেটা আগের গল্পে বলেছিলাম, যে একটা ঘাস তার পিছনে ফুটে দিয়ে সে দেখছে হেলিকপ্টার কিরকম যায়। রাস্তায় দিয়ে একটা কুকুর যাচ্ছিল, সবাই কেউ কিছু বললো না, সে কুকুরটাকে একটা ধরে একটা ঢিল ছুঁড়ে দিল। পাখির বাচ্চা খেয়াল করে এসেছে যখন একটা পাখির বাচ্চা আছে, সবাই চেষ্টা করছে পাখির বাচ্চাটা বড় হবে, উড়ে যাবে, দেখবো, ও করছে কি তাকে গিয়ে হত্যা করে আসছে। এইরকম যে জায়গাগুলো, তো এটা কিন্তু অ্যানাকার্ডিয়ামের একটা মারাত্মক ভয়ঙ্কর একটা জায়গা। এই ধরনের চরিত্রের রোগীদের মধ্যে আপনি যদি পান, চরিত্র যদি রোগীদের মধ্যে পান, তাহলে অ্যানাকার্ডিয়ামের কথা ভাববেন। তবে এটুকু জানবেন যে ওই 30-200 শক্তি আর অ্যানাকার্ডিয়াম মানে ওই পরীক্ষার আগে ভুলে যাচ্ছে, সেটা কিন্তু অ্যানাকার্ডিয়ামকে ঠিক জানা হলো না। অ্যানাকার্ডিয়ামের ভিতরে ক্রুয়েলিটি থাকবে, এটাকে আপনাকে ফিক্সড আইডিয়ার মতো ভুল হলো মেনে নিতে হবে, যে তার ভিতরে একটা কিন্তু এই ধরনের ক্রুয়েলিজমের মতো একটা কিন্তু ব্যাপার থেকে যায়। আর সব থেকে লাস্টের দুটো মেডিসিন আমি বলবো, তারপরে আমি দু একটা কেস নিয়ে বলবো যদি সময় হয়। মনে করেন যে কার্সিনোসিনের কথা আমি আগের দিনে বলেছিলাম, অর্থাৎ কি বলবো, যেটা ডোরম্যাট আমি বলেছিলাম। মানে ওই ছেলেটাকে সবাই কিন্তু টর্চার করে গেছে, বাবা নেই মা নেই, তাকে প্রতিরক্ষা করার কেউ নেই, অথবা বাবা আছে মা হয়তো সেরকম নিরীহ। এরকমও দেখা গেছে যে মা নেই, বাবা এত বেশি স্নেহ করেছে, বাবার কাছে স্নেহ পেয়েছে, কিন্তু দুনিয়া সমাজের কাছে সে পেয়েছে নিপীড়ন। এই জায়গাগুলো থেকে যাচ্ছে একটা কার্সিনোসিনের মধ্যে একটা ভয়ঙ্কর জায়গা। কার্সিনোসিন আমরা দুটো জিনিস পাই, এক হচ্ছে কন্ট্রোল, একটা পাচ্ছি ডিকন্ট্রোল। কন্ট্রোল কোথায়? সে সম্পূর্ণভাবে নিজেকে নিয়ন্ত্রিত করেছে, সুখ দুঃখ, তার ইচ্ছা অনিচ্ছা যা কিছু, কখনো তো তার সাথে বলার তো জায়গা নেই, সে তার মাকে পায়নি, সেই জন্য সে কখনই কিছু বলতে পারেনি, চাইতে পারেনি, ভালোবাসার কথা বলতে পারেনি, খাবার কথা চাইতে পারেনি, যে মা আমাকে এটা কিনে দাও, মা আমাকে এটা খেতে দাও, মা আমি তোমার সাথে বাইরে যাব। তাহলে সে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করেছে। এই নিয়ন্ত্রণটা যখন একটা দিন হয়, সে কিন্তু যখন বুঝতে পারে যে এই নিয়ন্ত্রণের কোনো মানে হয় না, সে যদি সেটা এক্সপ্লোর করে, তখনই সেটা হয় যে তার ডিকন্ট্রোল বা কন্ট্রোলের বাইরে, যেটা আর কি। তাহলে নিয়ন্ত্রিত করতে করতে একটা জায়গায় এসে সে যখন যখন সে ব্লাস্ট হয়ে যায়, ফেটে পড়ে, সে তখন আর সমাজের কোনো কিছু মানে না। তাহলে এই যে জায়গাটা দেখবেন, ক্যান্সারাস জায়গাটা কিন্তু একটা জায়গা, নিয়ন্ত্রিত হতে 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 একটা জায়গা যখন এক্সপ্লোর করে যায়, তখন কিন্তু আর সে কাকও মানে না, আর তখন তাকে চিকিৎসার মধ্যেও কিন্তু আনা যায় না। সে তখন নিজেও যেরকম ক্যান্সার রোগের একটা পরিচয় লক্ষণ হিসেবে প্রকাশিত হয়, ঠিক তেমনি সমাজও সে কিন্তু এরকম ধ্বংসাত্মক যত কাজ, পৃথিবীর যত ধ্বংসাত্মক কাজ, সে তাদের ভিতরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন। যদিও তার ভিতরে কিন্তু একটা জায়গায় থেকে যাবে, ওই শরীর নয়, ওই কি বলবো, সাইকোটিক মায়াজমের সাথে যদি কোনোভাবে টিউবারকুলারের মিশ্রণ ঘটে যায়, এরকম একটা জায়গা, ভয়ঙ্কর জায়গা, খুব কম লোকের হয় কিন্তু হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, আজকে আমরা কিন্তু সমাজে সেইটাই কিন্তু সব থেকে বেশি পরিভাবে দেখতে পাচ্ছি। তার কারণ আমাদের সমাজ আজকে আমাদেরকে এরকম একটা বাজে জায়গায়, আমাদের খাদ্য আজকে আমাদেরকে এরকম বাজে জায়গায়, আমাদের পরিবেশ আমাদেরকে এরকম একটা বাজে জায়গায় আস্তে 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 নিয়ে চলে যাচ্ছে। এবার দেখুন, এক্সপ্লোরের জায়গা বলতে চাইছি। এক ভদ্রমহিলার বয়স 45-এর কাছাকাছি, তিনি তার মাইগ্রেনের জন্য এসেছিলেন, চিকিৎসা হয়েছে, খুব ভালো আছেন। তার মেয়েকেও নিয়ে এসেছে, মেয়েও একটা পিরিয়ডের সমস্যা চলছিল, ভালো আছে। আমারও ভালো লাগছে, তারও ভালো লাগছে, কিন্তু সম্পূর্ণভাবে সেরে উঠছে না। এবার
মায়ের থাইরয়েড দেখা দিয়েছে, ভালো ব্যাপার। যখন থাইরয়েড হলে হাইপার থাইরয়েডিজম আস্তে আস্তে সে রোগ হয়ে যাচ্ছে, জৌলুস কমে যাচ্ছে, তার মেনোপজ দেখা দিয়েছে, জৌলুস কমে যাচ্ছে। এরকম হতে কি হঠাৎ আমি বললাম যে আচ্ছা দেখুন দিদি এইরকম ব্যাপার, আপনার কেসটি কি ফর্মের এই প্যাটার্নাল আর ম্যাটার্নাল জায়গাটা লেখা নেই, আপনার বাবা মার কি ধরনের অসুখ বিসুখ আছে বলুন তো। ভদ্রমহিলা সঙ্গে সঙ্গে বললেন, ডাক্তার আপনাকে বলেছিলাম না আমি অ্যাডাপ্ট। আমি দেখলাম হ্যাঁ উপরে তো লিখে রেখেছি, হ্যাঁ কিছু মনে করবেন না, আসলে ওইটা উপরে লিখে রেখেছি যে সে অ্যাডাপ্টেড চাইল্ড, কিন্তু তার বাবা মার যেতে আমি হিস্ট্রি পাইনি, সেই জন্য হিস্ট্রিটা আমি লিখিনি। আজকে দীর্ঘদিন পর যখন তার মেয়ের চিকিৎসা করতে যাচ্ছে, মা নিয়ে এসেছে, মায়ের রোগটা সম্বন্ধে জানলাম, আমরা আপনার রোগটা তো আমি জানি, আচ্ছা বলুন তো আপনার মায়ের কি ছিল। সঙ্গে সঙ্গে সে কিন্তু আমাকে থমকে দাঁড়িয়ে দিয়ে বললো, ডাক্তার আগের দিন আমি বলেছিলাম না অ্যাডাপ্ট। তাহলে দেখুন একটা লিঙ্ক কি সুন্দর হারিয়ে গেল সেই অ্যাডাপ্টের জায়গা থেকে, যে সে জানে না তার বাবা মা কে বা তার বাবা মার কি ধরনের রোগ ছিল। তো আমাকে নির্ভর করতে হবে কোথায়, শুধু মাটুকুর উপরে তো নির্ভর করতে হবে। তো মায়ের উপর নির্ভর করে যেটুকু ওষুধ দেওয়া গেলো সেটা আমি করলাম। আমি একথা একটা সময় বলেছি যে ওই ঘাড় নাড়ার ব্যাপারটা আমি উপযুক্ত ভাবে উত্তর পাইনি, তখন তার মা বাবা এসে বলেছিল যে ওটা আমার, এটা নয়। হ্যাঁ, যে কথাটা সেদিন বলা হয়নি, তারা কিন্তু সেই বাড়িতে ছিল না, তারা কিন্তু অন্য দেশ বা অন্য গ্রামে কিন্তু চলে এসেছিল, যেখানে তার মেয়েকে অন্তত কেউ জানতে পারবে না যে তারা তার সন্তান নয় বলে। যাই হোক, এইরকম জায়গায় আজকে যে জিনিসটা নিয়ে আলোচনার আজকে লাস্ট ক্লাস, একটা কথা খেয়াল রাখবেন, হ্যানিম্যান যেরকম বলেছেন যে দাম্পত্য জীবনের চরিত্রটা একজন হোমিওপ্যাথের জানা উচিত, তারা সুখী দম্পতি কিনা তার চিকিৎসার ক্ষেত্রে। আমি কিন্তু এটাও বলবো, হ্যানিম্যানও নিশ্চয়ই বলেছেন, আমাদের হ্যানিম্যানের বাইরে কিছু বলার আমাদের কোনো ক্ষমতা নেই, বা হ্যানিম্যান এমন কিছু বলে দিয়ে গেছেন হয়তো আমার শব্দের সাথে মিলবে না, কিন্তু ব্যাখ্যা করলে কিন্তু আমরা সেই জিনিসটাই পাবো। অর্থাৎ একটা সুস্থ পরিবেশ, এখানে কিন্তু একটা জিনিস যে আমার পেশেন্টটা, যাকে আজকে আমরা অ্যাবসেন্ট পেরেন্ট সিনড্রোমের মধ্যে এনেছি, সে কতটা সুস্থ পরিবেশে মানুষ হচ্ছে। এই সুস্থ পরিবেশের মানুষ হওয়ার জায়গাটা যদি আপনার কাছে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই। কিন্তু আপনি যদি কোনোভাবে বুঝতে পারেন তার একটা জায়গার অভাব বা একটা জায়গার প্রাচুর্য, খেয়াল রাখবেন আমি দুটো শব্দ খুব সচেতনতার সাথে আমি বললাম, আইদার অভাব নাহলে প্রাচুর্য, তাকে কিন্তু এই বখাটের জায়গায় নিয়ে চলে যাচ্ছে। অভাবে তোমাদের স্বভাব নষ্ট হয়, একটা কথা আছে, তাহলে হলো। আর প্রাচুর্য দেখবেন মুদ্রা থাকলে মুদ্রা দোষ থাকে, এটাও যদি ততটা সত্য, তাহলে আপনার পেশেন্টের জীবনের যে ধারাবাহিকতা, সেটা আপনাকে বুঝতে হবে যে অভাবের সাথে না প্রাচুর্যের সাথে। অভাব কি অভাব বলে মেনে নেই কি সে হিংসাত্মক হয়ে সমস্ত কিছু কেড়ে নেবার জন্য বড় হচ্ছে, নাকি প্রাচুর্যের জন্য সে একদম দিল দরিয়া হয় সবকিছু দেওয়ার জন্য তৈরি হয়েছে। তখনই কিন্তু কস্টিকামের মতো একটা মেডিসিনের প্রয়োজন আসে বা হয়। কিন্তু কস্টিকাম শুধু দিতে জানে না, জেনে রাখবেন কস্টিকাম কিন্তু প্রচন্ড পরিমাণে প্রতিবাদী, একা লড়তে পারে এবং কি বলবো এটাকে, একটা মিছিলের সামনে গিয়ে সে দাঁড়াতে পারে। সে চায় যে সবাই আমাকে অনুসরণ করুন, ঠিক যতটা লাইকও চায়। ল্যাকেসিস এরকম চায়টায় না, সে ল্যাকেসিস চায় আমি ঠিক সময় বুঝে হিংসার দ্বারা নিজের কাজটা জয় করে নেবো, সে জ্বলতে থাকে। আর এই জ্বলার কথাই যদি বলতে হয়, তাহলে আর্সেনিক যতটা না জ্বলে, মানসিক আর্সেনিক জ্বলে তো মনের দিক থেকে, অ্যাকচুয়ালি জ্বালাটা ধরে কার জানেন? এপিস। এপিসকে মনে রেখে দিন। এপিস সেই মৌমাছি, সেই স্ত্রী মৌমাছি, অত আসক্তি, অত পরকীয়া, অত জায়গা, তার থেকে যদি সন্তান কখনো আসে এবং তারা সমাজে যে জায়গাটাতে যে জ্বালা নিয়ে বেঁচে আছে, সেই জ্বালার যদি কখনো হদিশ পান, তাহলে কিন্তু এপিস ছাড়া আর কাউকে ভাববেন না। আর একটা জিনিস আমি বলে দিয়ে যাচ্ছি আজকে ক্লাসের সব থেকে শেষ জায়গায় এসে, দেখুন কোথাও কিন্তু কোনো মিনারেল মেডিসিন গুলো এলো না, কোথাও কিন্তু তথাকথিত ভাবে কি বলবো ভেজিটেবল কিংডমের মেডিসিন গুলো কিন্তু এলো না। কি এলো? কিছুটা এলো খনিজ, কিছুটা এলো অরাম অর্থাৎ মেটাল, আর বাদ বাকিটা থেকে গেল কোথায়? সেটা হচ্ছে এই অ্যানিমেল কিংডম।
অ্যানিমেল কিংডমের সাথে আমাদের একসাথে থাকতে থাকতে এমন কিছু চারিত্রিক চরিত্রের বিনিময় এবং লক্ষণের আদান প্রদান ঘটে গেছে যে আমরা সেই সর্পকুল থেকে মনে করুন কি পক্ষীকুল থেকে মনে করুন বা যাই মনে করুন না কেন, আমাদের সহাবস্থানটা কিন্তু এইখানে রয়ে গেছে। আমি জানি না পশু পাখিদের ভিতরে এই জিনিসটা ঘটে কিনা, হয়তো ঘটে, নাহলে তাদের এই থেকে পাওয়া ওষুধগুলো আমাদের শরীরে এত বেশি কাজ করে কেন। এইটুকু বললে আমার মনে হয় এর পরে হয়তো প্রশ্ন থাকবে, হয়তো নাও থাকতে পারে। আর এই অ্যাবসেন্ট প্যারেন্ট সিনড্রোম নিয়ে আমার আপাতত ভাবে নতুন ভাবে কিছু বলার নেই। তবে আগের দিনও একটা মেনু বলেছিলাম, একটা বাচ্চার কথা বলেছিলাম যার বাবা খুব ছোটবেলা হারিয়ে গেছে, মানে সে তার বাবাকেও দেখেনি। যখন পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় তাকে বিভিন্ন ওষুধ দেওয়া সত্ত্বেও সত্যি কথা বলতে কি ন্যাট্রেমির যখন পড়লো, তখন আজও বোকার মতো ভাবি যে কেন প্রথম দিন ন্যাট্রেমির মতো মেডিসিনটা আমি দিতে পারলাম না। আসলে যত অভিজ্ঞ হচ্ছি তত আগের দিনের ভুলগুলো আমার কাছে ধরা পড়ছে, আর তত আগ্রহ বাড়ছে ঈশ্বর আমাকে আরো বেশি কিছুদিন পৃথিবীতে বাঁচিয়ে রাখুক। ওই জায়গাগুলো নতুন ভাবে আমি আবার দেখে যেতে চাই, যে জায়গাগুলো আমি একটা সময় ভুল করে এসেছিলাম, আর আমি ভুল করবার মতো যাতে জায়গায় না পৌঁছতে পারি, যেন আমার প্রত্যেকটা প্রেসক্রিপশন হ্যানিম্যানকে মেনে, তার সাইকোলজি মেনে এবং তার মনস্তত্ত্বের জায়গাগুলোকে মেনে যেন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছতে পারি। সেই জন্য আরেকটা বার বলছি, এই সকল কেসে দৈহিক লক্ষণকে অতটা গুরুত্ব না দিয়ে সে অবদমন এবং অবদমন এই জায়গা এবং তার বিন্যাসগুলোকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের এই ধরনের চিকিৎসার অনেক বেশি ফললাভ হবে, এইটুকু বিশ্বাস করে আজকে যারা উপস্থিত আছেন প্রত্যেকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। নমস্কার। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবার পক্ষ থেকে। আমি স্যার অনেকটাই আবেগ আপ্লুত। আমি স্যার বুঝতেই পারিনি যে আজকের ক্লাসটা মানে আজকের এই প্যাশন অন্য কোথাও খুঁজতে হবে না, সেটা আমাকে নিয়ে রিচার্জ করলেই পারেন। আমি স্যার যেই গত বছর 2 নভেম্বর মাকে হারিয়েছি সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে আমার রুমে, আমার বেডে, এবং তার 4 মাস পরে বাবাকে হারিয়েছি। স্যার সেই থেকে গত 1 বছর পর্যন্ত আমি আমার আমি মেয়েটা এমন ছিলাম না। প্রচন্ড প্রাণ উচ্ছল একটা মেয়ে ছিলাম, হাসি খুশি প্রচন্ড দুষ্টামির মধ্যেই থাকতাম। তো গত 1 বছর আমি আমার সে জীবনটা হারিয়ে ফেলেছি। কোনোভাবেই আমি নিজেকে মানিয়ে নিতে পারছি না। নিজেই রিচার্জ করে প্রথম মেডিসিন খেয়েছি। তারপর থেকে আমি স্যার অনেক হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হয়েছি বা চেষ্টা করেছি আসলে আমি কোথায় যাব, কার কাছে গেলে আমি সঠিক চিকিৎসাটা পাবো। এখনো কাজ হয়, আমার ধারাবাহিকভাবে সিমটমস গুলো চেঞ্জ হয়। আমি যখন মেডিসিন খাই তখন আমার এই সিমটমস চেঞ্জ হয়ে অন্য একটা সিমটমস ফুটে ওঠে, কিন্তু ওই যে ভীতি, সে যে ভয়, ওই জিনিসগুলো নিয়ে আমি স্যার এমন হয়েছে মৃত্যু পথযাত্রী হয়ে গিয়েছি। আমাকে স্যার একদিনের মধ্যে সাইকিয়াট্রিক ডাক্তার দুপুর 1টায় এবং সন্ধ্যা 6টায় মেডিসিন ডাক্তার, খুব করুণ অবস্থা আমার গিয়েছে, এবং তার অনলি ওয়ান পজিশন আমি মা বাবা দুজনকে হারিয়ে আমার এই অবস্থা হয়েছে। তো এই জন্য আমি স্যার আজকে ক্লাসটা বুঝতে পারিনি যে আমার সাথে এতটা মিলে যাবে। আমি অনেকগুলো মেডিসিন খেয়েছি। এখন স্যার যে সমস্যা আমার সেটা হচ্ছে আমি কিছুদিন ভালো থাকি, ব্যস্ত থাকলে আমি ভালো থাকি। আমি স্যার বলতে পারেন সাংস্কৃতিক কর্মী, আমি আবৃত্তি করি, উপস্থাপনা করি, সংবাদ পাঠ করি। আমি কন্টিনিউ মঞ্চে প্রোগ্রাম করি, বিশেষ করে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা, জেলা পুলিশ সকল ধরনের অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে আমিই থাকি। তো ওইভাবে আমি ভালো থাকি। যখনই বাসায় আসি একাকিত্ব ফিল করি, অনেকটা অসহায় হয়ে যায় আমি। স্যার এটা আমার মনে হয় অমাবস্যা এবং পূর্ণিমার সাথে, অমাবস্যার পূর্ণিমা যখনই হয় তখনই আমার এই সমস্যাগুলো বেড়ে যায়। গত কয়েকদিন বেশ ভালো ছিলাম, আবার গত 2 দিন পর্যন্ত আমার এই অবস্থা, এবং যখনই এমন হয় আমি প্রচন্ড ভয় পাই, উদ্বিগ্ন থাকি, মৃত্যু ভয়, রোগের ভয়, বাচ্চাদেরকে নিয়ে হতাশ থাকি, আমি মরে যাব, আমার কি হবে। গত রাত 12টার পরে হঠাৎ আমার একই অবস্থা। পরে আমি কিছুক্ষণ প্রার্থনা, কিছুক্ষণ ঘরে ঘরে হাঁটাহাঁটি, আবার এসে শুয়েছি, আর কণ্ঠস্বর পরিবর্তন হয়ে যায়।
এই যে এখন আমি যে কণ্ঠে কথা বলছি এটা কিন্তু আমার এখন রোগাক্রান্ত কণ্ঠ, ভয়েসটা বসে যায় এবং অনেকটা উদ্বিগ্ন থাকি আমি এই ঘটনার পর থেকে স্যার। তো স্যার আপনাকে আমি আসলে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত চমৎকার আলোচনা করার জন্য। এটা খাবেন আধা ঘন্টা, আর কি বলবো স্যার, আর এই বিষয়ের উপরে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে প্লিজ আধা ঘন্টা তাকে পর কোশ্চেন করে করুন। খাবেন। হ্যাঁ, ঘুমানোর আগ পর্যন্ত। হ্যাঁ, সকালের মধ্যে যদি কাটা না নামে সকালে আবার খাবেন এভাবে আধা ঘন্টা পর পর। ওকে, বাসায় গিয়ে বাসায় গিয়ে আহ, নমস্কার ম্যাডাম, মনে হচ্ছে কারো এই মুহূর্তে কোনো প্রশ্ন নেই। আপনার কথা শুনলাম, আপনি দ্রুত দ্রুত আরোগ্য হয়ে উঠুন, এইটুকু চাইছি। হ্যাঁ, নিশ্চয়ই একদিন সেরে উঠবেন। পরিণত বয়স আমি তো বললাম, কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে আপনার বয়স অন্তত আমার চেয়ে অনেকখানি কম। তো ঈশ্বর করুক, আমি দোয়া করছি যাতে আপনি বা আপনার পরিবারকে নিয়ে যাতে খুব সুন্দরভাবে থাকেন এবং যাতে কোনো প্রকার এই ধরনের অভাব বা বোধটা যাতে খুব দ্রুত কাটিয়ে ওঠেন। অভাব বোধ কারো কোনোদিন কমবে না, তবু আমি চাইবো যে আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর যেহেতু মনে হচ্ছে কোনো প্রকার নেই, হামিমুদ্দিন স্যার যদি থাকেন তো ক্লাসটা কিরকম হলে যদি একটা সংযোজন করে শেষ করে দেন তাহলে ভালো হয়। হামিমুদ্দিন স্যার। জি স্যার, স্যার আমি আছি। ওভারঅল ক্লাসটা খুবই চমৎকার হয়েছে। আমি অনুরোধ করব, আমাদের সাথে আজকে অনেকেই উপস্থিত আছেন, আমি একটু যদি জানতে চাই। প্রথমত আমি আজকের ক্লাসের ব্যাপারে, আচ্ছা ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, ডক্টর মকসুদ বিল্লাহ ভাই। ঠিক আছে, বিশ্বজিৎ মন্ডল মনে একজন ডাক্তারবাবু আছেন, ওনাকে একটু ডাকবেন তো, বিশ্বজিৎ মন্ডল। বিশ্বজিৎ মন্ডল স্যার তো সম্ভবত বিশ্বজিৎ দত্ত ছিল। বিশ্বজিৎ দত্ত স্যারকে আমি ডাকতে চেয়েছিলাম, উনি লিভ করে নিয়েছে। আচ্ছা বিশ্বজিৎ মন্ডল, জি বিশ্বজিৎ মন্ডল, আপনি আপনি ক্লাসটা শুনেছেন প্রথম থেকে? হ্যাঁ নমস্কার স্যার। জি স্যারের সঙ্গে তো সার্ভার সেমিনারে দেখা হয়েছিল, কথা বলতে পারিনি, স্যার চলে গেছিলেন। আমাদের এই সেমিনারে আসছিলেন, খুব ভালো লাগলো স্যার, স্যার লিঙ্কটা দিয়েছেন তার জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা জি, ডক্টর জাহাঙ্গীর এস কে, আচ্ছা ডক্টর মকসুদ বিল্লাহ ভাই। জি আগে ডক্টর মকসুদ বিল্লাহ ভাই, আপনি ক্লাসের উপরে আপনার মতামত জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যারের ক্লাসটা আজকে শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত শুনলাম, প্রায় 1 ঘন্টার মতো শুনলাম, কিন্তু এত সংক্ষিপ্ত এত দ্রুত আজকে সময় চলে গেল, এত ভালো লাগতেছিল, কোন সময় দিয়ে সময় চলে গেছে বুঝতে পারিনি। ক্লাসটা খুবই ইফেক্টিভ হয়েছে এবং আসলে এই সমস্ত ক্লাস আরো বেশি বেশি হওয়া দরকার। সাধারণত আমরা বই পুস্তক পড়ার মাধ্যমে এইভাবে করে বুঝতে পারি না, এবং একাধিক মেডিসিনের যেহেতু কম্পারেটিভ ডিসকাশন স্যারে করছেন এবং যেভাবে করে ডেপথে স্যারে ডিসকাশন করলেন, এই ডিসকাশনগুলো আমাদের এই লেভেলে খুবই জরুরি, কারণ আমরা পেশেন্ট ডিল করতে গিয়ে এই বিষয়গুলো অনেক সমস্যায় পড়ি। কিন্তু স্যারের ক্লাসটা খুবই আমাদের জন্য উপকার হয়েছে, এই ধরনের ক্লাস আরো বেশি বেশি হলে আমাদের জন্য ভালো হবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করতেছি যে ভবিষ্যতে স্যারের এই ধরনের আরো ইনশাল্লাহ ক্লাস পাবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা প্রথম থেকে আমাদের ক্লাসে ছিলেন চম্পা কবির। চম্পা কবির, আপনি ক্লাসের বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ক্লাসটা কতটুকু আমাদের জন্য উপকৃত হলাম, আপনি কি শিখলেন বা আপনার ফিডব্যাক কি? ডক্টর চম্পা কবির প্রথম থেকেই ছিলেন আমাদের সাথে আজকের এই ক্লাসে। আচ্ছা সম্ভবত কিছু বলছেন না। ডক্টর জাহাঙ্গীর এস কে, ডক্টর জাহাঙ্গীর এস কে আসেন। ডক্টর জাহাঙ্গীর এস কে, আচ্ছা এরপর রতন কুমার কুন্ডু, আপনি কিছু বলবেন? যদিও আপনি একটু শেষের দিকেই মনে হয় জয়েন করেছেন আজকে ক্লাসে। রতন কুমার কুন্ডু।
আচ্ছা, আমাদের মমিনুল হক ভাই আছে, হ্যাঁ, রতন স্যার কিছু বলেন। হ্যাঁ, আমি যেটুকু সবে ওপেন করেছি এসে আমি বুঝতে পারিনি, যা হয়েছে সুন্দর কথা হয়েছে, সুন্দর আলোচনা হয়েছে। আমরা এইভাবে বুঝতে চাই, কেননা পুস্তক বা খুলে সেইভাবে আমরা বুঝতে পারি না, কিন্তু স্যাররা যদি পয়েন্ট টু পয়েন্ট যেভাবে বুঝাচ্ছে এইভাবে বুঝালে আর বইয়ের সাথে মিলে বই খুলে একটু দেখলে পরে এই মানে আমরা তাড়াতাড়ি এগোতে পারবো। এই বলে আমি শেষ করছি। স্যারের সুন্দর আলোচনা, ধন্যবাদ। সুন্দর। ধন্যবাদ। ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, ডক্টর আবু হানিফ মাহমুদ ভাই, ক্লাসের উপরে আপনার কোনো মন্তব্য আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালাম। আমি অর্থ ক্লাস পেয়েছি, তো ভালোই লাগলো। সামনে আরো শুনবো, এই আর কি। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। আমরা মনে হয় ওভারঅল সবাই যারা শুনেছি সবাই উপকৃত হয়েছি, এবং এই ক্লাসটা খুবই ইফেক্টিভ ছিল আমাদের জন্য, খুবই হেল্পফুল অবশ্যই। স্যারকে আমরা ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আমাদের শ্রদ্ধেয় নীলকমল বর্মন স্যার আমাদের প্ল্যাটফর্মে এরকম বিশেষ কিছু টপিকস আমাদেরকে মাঝে মধ্যেই শোনাবেন, আমাদেরকে উপকৃত করবেন, এবং আমাদের প্র্যাকটিস লাইফে আমরা আরও সমৃদ্ধ হব ইনশাআল্লাহ। পাশাপাশি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ডক্টর রুমি রুমানা, আপনাকেও ধন্যবাদ অত্যন্ত সুন্দর সঞ্চালনা করার জন্যে। আপনার কষ্টগুলো শুনলাম, আসলে আমরা দোয়া করি যাতে আপনার কষ্টগুলো দূর হয়ে যায়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ন্যাশনাল হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের নিয়মিত যে আয়োজন প্রতি রাত, বিশেষ করে মঙ্গলবার এবং শুক্রবার রাত 10টা থেকে, বাংলাদেশ সময় রাত 10টা থেকে আমাদের ক্লাস অনুষ্ঠিত হয়। আপনাদের সবাইকে পরবর্তী ক্লাসগুলোতে আমন্ত্রণ জানিয়ে, স্বাগতম জানিয়ে আজকের ক্লাসের সার্বিক কার্যক্রম এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।